প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হাফ দাবি পূরণ করা হয়েছিল। সাথে মেয়ের পক্ষের কয়েকজন মেয়ে ছিল আমাদের পাশে, জনির পাশে। মেয়েগুলো জনিকে নিয়ে আখির পাশে বসিয়ে দিল, কিন্তু আমি অবাক হলাম অন্য কারণে। আখির অন্য পাশে তিথি বসে আছে, আরো দুজন মেয়ে। অন্য দুজন মেয়ে আখির বান্ধবী, তাদের আমি 2-3 বার দেখেছিলাম দেশে আসার পর, তাই তাদেরকে চিনি। তবে সামিরা, সবুজ, সাইফ, নাহিদ আর নাইমাকে দেখতে পাচ্ছি না। তাই আমি রাফিন আর সুমন একটা টেবিলে বসে গেলাম। বসার 5 মিনিট পরে একটা পিচ্চি মেয়ে এসে বলে গেল, বর নাকি আমাদের সবাইকে ডাকছে। তাই আর কি করার, 3জন গেলাম বর এবং কনে আসনের কাছে। আমাদেরকে দেখেই, কিরে, তোরা আমার পাশে না থেকে কই থাকিস? জনের কথা শুনে মেয়েগুলো আমাদের দিকে তাকাল। হ্যালো ভাবি। হাই ভাইয়া। তো সবার সাথে কি আমার পরিচয় করিয়ে দিবেন না? হ্যাঁ, অবশ্যই। এই দুইজনকে তো আগেই দেখেছেন, তানিয়া অ্যান্ড রাফিজা। আর এই হলো আমার স্কুল জীবনের ফ্রেন্ড তিথি। ও হাই তিথি। এমন ভাব করলাম যেন আগে কখনো তিথিকে দেখিনি, কারণ এসব বললে আমার আসল পরিচয় সে জেনে যেতে পারে। হ্যালো। তারপর ওদের সাথে কিছু সময় কথা হলো। এর মাঝেই সাইফ, সবুজ, সামিরা, নাইমা, নাইদা আমাদের কাছে চলে আসলো। সবার সাথে পরিচিত হলো। সবাই আমার ফ্রেন্ড বলেই পরিচয় দিলাম। আমার কথা শুনে রাফিন, জনি আর সুমন কোনো কথা না বলে শুধু হাসি মুখে মাথা নাড়ালো, কারণ কালকে রাতে তারা সব বলে দিয়েছে, কিন্তু প্ল্যানটা বলা হয়। কিছু সময় পর জনি আর আখির বিয়ে পড়ানো হলো। এখন তারা নবদম্পতি। তাদের সবাই মিলে খাবার খাওয়া শেষ করা হলো। দুই পরিবারের সবাই এখন অনেক খুশি তারা নতুন সম্পর্কে পৌঁছতে পেরে। তারপর বিয়ের সব নিয়ম কানুন শেষ করা হলো। এখন বিদায়ের সময়। সবসময় যা হয় এখন তার বিপরীত কিছুই হলো। আখি, আখির মা, আখির ছোট ভাই আখির সবার চোখে পানি। আখির বাবা কান্না চাপিয়ে রাখতে চাইলেও তার চোখে পানির সমুদ্র বয়ে যাচ্ছে। আপনজন তাদের থেকে দূরে অন্য পরিবারে যাচ্ছে। তার সাথে আগের নিয়ম করে কোনো কিছুই করা যাবে না। এই পরিবেশে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। তবে যতই মন না মানল, তা যেতে দিতেই হবে। অনেক সময় পর তাদের থেকে আকিকে আলাদা করে বরের গাড়িতে বসানো হলো। সাইফ, সবুজ, নাহিদা, নাইমা, রাফিন একটা গাড়িতে, আমি, তিথি, সামিরা, আকির দুই বান্ধবী আর সুমন একটা গাড়িতে রওনা দিলাম। আকির ছোট ভাইকেও সাথে নেওয়া হলো অন্য গাড়িতে। বিয়ের সবকিছু সম্পূর্ণ করতে রাত হয়ে গিয়েছে। রাতের পরিবেশটা অনেক আলাদা, কিছুটা ভয়ানক শুভ। রাত 11টার দিকে জনিদের বাসায় পৌঁছে গেলাম সবাই। আন্টি তার ছেলে এবং ছেলের বউকে বরণ করে ঘরে তুলে নিলে। তারপর সবাই ভেতরে প্রবেশ করলো। নতুন বউকে নিয়ে বাসর ঘরে বসিয়ে দিল। নতুন বউকে দেখতে এখন অনেকেই ব্যস্ত, মনে হচ্ছে আজকে দেখেই শেষ করে ফেলবে। আর জনি বেচারা অকালে বিধবা হবে। আমার কোনো কাজ নেই, তাই সাইফার সবুজের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রাফিনার সময় কোথায় আছে জানি না। জনির খবর পাওয়া কষ্ট। ওদের 3জনকে কল দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ। নাহিদা, সামিরা, নাইমা সবাই বউয়ের সাথে বসে আছে। ওইদিকে এখন শুধু মহিলাদের ভিড়, তাই আর যাওয়া হয় নাই রুমে। প্রায় রাত 12টা 30-এর দিকে জনি, রাফিন আর সুমনকে দেখা গেল। তারা বাহিরে গিয়েছিল গোপন অপারেশনে। ওদের ইচ্ছে মতো বকে দিলাম। হারামিগুলো মানুষ হলো না। আজকে এমন একটা দিনও বাদ দিল না। তাই তো বলে ওদের বউ থাকবে না। রাত 1টার দিকে জনি বাসর ঘরে প্রবেশ করলো, কিন্তু তার আগে আমাদেরকে 10,000 টাকা দিতে হয়েছে। এটার বাসর ঘরে এন্ট্রি নেওয়ার ফি। তারপর আর বেশি রাত না জেগে সবাই ঘুমানোর প্রস্তুতি নিল, কারণ কালকে জনিদের বাসায় আবার বউ ভাতের আয়োজন করেছে। এটা বেশি গ্রাম অঞ্চলে দেখা যায়। সেই নিয়মের উপরেই জনির বাবারই এ আয়োজন। সকালে অনেক কথার আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি কার মাথা, কার পা, কার হাত কোথায় কেউ জানে না। রাতে অনেকগুলো একসাথে আড্ডা দিতে দিই কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনেই নেই। ঘুম থেকে উঠে সবার থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি প্রায়গুলোই উঠে গেছে। সবাইকে ইচ্ছে মতো মায়ের দিয়ে ডেকে উঠালাম। সুযোগের সৎ ব্যবহার। রাতে অনেকগুলোই তরল খেয়েছিল, তার জন্য গরুর মতো ঘুমিয়েছিল। রুম থেকে বের হতেই দেখি এত সময় আয়োজনের সবকিছু শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। তারপর নিচে নেমে সকালের জন্য হালকা নাস্তা করে নিলাম। আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আর কারো খোঁজ নেইনি। খাওয়া শেষ করে সবার খোঁজ নেওয়ার জন্য উপরে গেলাম। জনের রুম ভেতর থেকে লক করা। হায় আল্লাহ, এখনো কি ঘুম ভাঙে নাই ওদের? এত সময় কেউ ঘুমায় নাকি? কিন্তু আমার চিন্তা ভুল প্রমাণিত হয়ে গেল। একটু সামনে এগোতেই জনির দেখা পেলাম। সাথে সুমন, সাইফ আর সবুজ ছিল।
ওদের থেকে শুনলাম জনির বউকে সব মেয়েগুলো মিলে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আসার কথা থাকলেও এদের সাজানোর কারণ জানতে পারলাম না। আর এখন আমাদের জনিকে রেডি করতে হবে, তাই জনিকে নিয়ে আমরা অন্য রুমে গেলাম। প্রায় 25 মিনিট পর আমাদের কাজ শেষ হয়ে গেল। জনিকে পুরোই হিরো লাগছে। এখন আমাদের রেডি হতে হবে, তাই আমি আমার ড্রেস নিয়ে ওয়াশরুমে গেলাম। সাবান নিয়ে রেডি হয়ে বের হলাম। তারপর নিজেকে আয়নায় দেখে নিলাম, কারণ আজকে কঠিন কিছু করতে হবে। তারপর আমি রাফিন, সুমন সাহেব, সবুজার জনির কিছু কাজিন মিলে জনিকে আঙ্কেলের অর্ডারে তৈরি করা স্টেজের কাছে গেলাম। স্টেজের বড় আর কোণের বসার আসন দেওয়া হয়েছে, তাতে জনি একটাতে বসেছিল। একটু পরেই মেয়েরা কনেকে সাথে করে নিয়ে আসলো। মেয়েদের আশা দেখে তো আমি পুরোই শেষ। সবগুলোরই পাউডার সুন্দর লাগছে। সামিরা তিথি কথা বাদ দিলাম। কিছু সময়ের জন্য আমি অন্য দেশের রাজা বনে গেলাম, কিন্তু কপাল খারাপ, বেশি সময় আমার রাজত্ব বহাল থাকলো না। মেয়েগুলো এখন আমার পাশ দিয়ে স্টেজে উঠে গেল, তখন আমার ঘোর কেটে গেল। তবুও আমি শুধু সামিরাকে দেখতে থাকলাম। এর কিছু সময় পরেই আঙ্কেল সবকিছু শুরু করতে বললেন, কারণ মেয়ের বাসা থেকে সব মেহমান চলে আসছে। তারপর নিয়ম অনুযায়ী সবকিছু শুরু হলো। আর এদিকে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর সুযোগ হাতে ধরা দিল। তাই আমি সামিরাকে একজনকে দিয়ে একটা চিরকুট লিখে দিলাম, আমি তোমার জন্য জনিদের বাসার পিছে বাগান অপেক্ষা করছি, প্লিজ একটু সময়ের জন্য আসুন। ইতি নীল। আমি গিয়ে সেই জায়গায় উপস্থিত হলাম। একটু পর কারো নূপুরের আওয়াজ পেলাম। হ্যাঁ, সামিরা এসেছে। আজকে আমাকে বলতেই হবে, কিন্তু আমার গলা শুকিয়ে আসছে। আমার কাছে সেই সামিরা বলল, হ্যাঁ নীল, বলো কি কারণে এমন জায়গায় ডাকলি? তুমি কি বুঝো না? মনে মনে বললাম, আসলে তো তোমাকে একটা কথা বলার ছিল। অনেক নার্ভাস হয়ে থুতলি বললাম, হ্যাঁ বলো, কিন্তু তুমি এত ঘামছো কেন? কই কই আসলে একটু গরম লাগতেছে তো, তাই। এই শীতের দিনেও গরম লাগে? আজকে তো আবার সূর্য মামা দেখা নাই। এত শীতের দিনেও তোমার গরম লাগে? একটু। তো কি যেন বলবে আমাকে? হ্যাঁ, বলবো তো। তারপর আমার পেছন থেকে হাতটা নিয়ে সামিরাকে বলতে লাগলাম, আই লাভ ইউ। সামিরা সবার মতো ফিল্মি স্টাইলে না দাঁড়িয়ে বলছি, সামিরা কিছু তো বলো। নীল, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমার ভালো বন্ধু হতে পারো, কিন্তু জীবন সঙ্গী না। কেন সামিরা? আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। এমন মুহূর্তে আমার গলা একটুও পারি নাই, ঠিকভাবে কথাই বলতে পারছি না। এতে আমার কিছুই করার নেই। এই বলে সামিরা চলে যেতে নিলে আমি পেছন থেকে সামিরার হাত ধরে ফেললাম। সামিরা প্লিজ, আমাকে একবার বুঝতে চেষ্টা করো প্লিজ। আমার হাতটা ছাড়ো। না, আগে বলো ভালোবাসো। হাত ছাড়তে বলছি। না, ছাড়বো না। ভালো তোমাকে বাসতেই হবে। সামিরা হাতটা জোরে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে আমাকে একটা চড় দিল, যার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম। এই তুই কে রে, যে তোকে আমার ভালোবাসতে হবে? তুই কোন লেভেলের একটু চিন্তা করে দেখেছিস? তোর থেকে উপরের পোস্টের লোক আমাকে প্রপোজ করেছিল, আমি সুন্দরী দেখে। তাদের সাথে প্রেম করলাম না, আর তুই আমাকে ভালোবাসতে জোর করিস কোন সাহসে? তোর সাথে এত মিশতাম কারণ তোকে আমার দরকার হতো, এর বেশি কিছুই না। আর শুনে রাখ, আমি এখন ম্যানেজারের সাথে প্রেম করি। বেচারা আমার পিছে অনেক ঘুরেছে। গত 9 দিন আগে আমি প্রপোজ একসেপ্ট করেছি। আমাকে অনেক কিছু গিফট দেয়। আরো অনেক কিছু বলেই সামিরা চলে গেল। আর আমি নিশ্চুপ ভাবেই সেখানে দাঁড়িয়ে থেকে সামিরা চলে যাওয়া দেখলাম। আমি অনেক কষ্ট পাইলেও কখনো কান্না করতে পারি না। এখন গলা শুকিয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে প্রাণও শূন্য হয়ে গেছে আমার দেহ। আমি যেন চলতে পারবো না, তাই মাটিতেই বসে গেলাম। আমার মাথায় মনে হয় কেউ অনেক ওজনের কিছু উঠিয়ে দিয়েছে। অনেক সময় বসে থাকার পর ফোনে রিংটং বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি সুমন কল দিয়েছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে কল রিসিভ করলাম। হ্যাঁ, আর কিছু বলতে পারলাম না। ওই হারামি, কই তুই? তোকে কোথাও দেখা যায় না কেন? কাজ দেখলেই ভয় পাস কেন এত? হ্যাঁ, আমি আসতেছি, কথাটা বলেই কল রেখে দিলাম। না হলে বুঝে যেত আমার কণ্ঠ ভারী হয়ে আছে। তারপর অন্য পাশ দিয়ে একটা ওয়াশরুমে গেলাম। অনেক সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কোনো এক জায়গা থেকে অনেকটুকু পানি খেয়ে নিলাম। গলা পুরোই শুকিয়ে গিয়েছিলাম, আর এমনভাবে ওদের কাছে যাওয়া যাবে না। তারপর সুমনদের কাছে গেলাম। আমাকে দেখেই, এই যে এসে গেছেন আমাদের মহারাজ চণ্ডীপাল। রাফিনের এই কথা শুনে আমার রিয়াক্ট অন্যরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি কিছুই বললাম না। হয়তো ওরা একটু অবাক হয়েছে।
কিরে দেবদাসের মতো এমন করে আসিস কেন? কোনো মেয়ে আবার ছেঁকা দিল নাকি? হ্যাঁ রে, আজকে জীবনের প্রথম কিছু চেয়েও পাইলাম না। এটা আমার কাছে অনেক বড় একটা ছেঁকা। কি ব্যাপার অন্তর, তুই চুপ করে আসছিস কেন? কি হয়েছে তোর? রে কিছুই না, এমনিতেই রাতে ঘুমায় নাই, তাই একটু খারাপ লাগছে। তুই আমাদের আগে ঘুমিয়ে গেছিলি, আবার বলিস ঘুম হয় নাই। মিথ্যা বলিস কেন? রে ধরাকে যাবো না তো, সারা ঠিকভাবে মিথ্যা কথা বলতে পারি না। আরে আমার তো আবার রাতে কয়েকবার ঘুম ভেঙে গেছিল। এমন সময় আঙ্কেল আমাদের সবাইকে ডাক দিলেন। উফ, বাঁচে গেল এই সময়ের মতো। তারপর আঙ্কেলের কাছে গেলাম। হ্যাঁ বাবা বলেন। তোমরা সবাই খাবার খেয়ে রেডি হয়ে নাও, তোমাদের সবাইকে যেতে হবে, একটু পর বের হতে হবে। আঙ্কেল কিছু মনে করবেন না। আঙ্কেল আমি যেতে পারবো না কেন? আমি পরে একদিন যাব। আমার কথা শুনে রাফিন আর সুমন একই কথা বললো। কাজের অজুহাতে আমরা তিনজন গেলাম না। অবশেষে সব আয়োজন শেষ করে রাত 9টার দিকে জনি আর আঁকিকে নিয়ে আঁকিদের বাসার দিকে রওনা দিল সবাই। কিন্তু আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকে একজনের দেখা পাইনি। হ্যাঁ, তিথিকে দেখতে পাইনি। কতবার কল দিলাম কিন্তু ফোন বন্ধ। সামিরাকে 2-3বার দেখতে পেয়েছিলাম, নাইমা নাহিদার সাথে, কিন্তু তিথিকে না। একবার ভাবলাম আঁকিকে জিজ্ঞেস করি, কিন্তু ওর পাশে সবসময় মানুষ ছিল, তাই জিজ্ঞেস করা হয়নি। ওদের রওনা দেওয়ার পর আঙ্কেল আন্টিকে বলে আমিও বের হয়ে গেলাম। ড্রাইভ করতে অনেক কষ্ট হচ্ছে, আর পথ যেন ফুরাতে চায় না। অনেক সময় পর ফ্ল্যাটের সামনে আসলাম। গাড়ি পার্ক করে ফ্ল্যাটে ঢুকেই রুমে গিয়ে শুয়ে পড়লাম। আসার সময় সাথে করে বোতল নিয়ে এসেছি, আজকে নিজের ইচ্ছে ড্রিঙ্কস করব। তার আগে বাবার থেকে 3-4 দিনের ছুটি নিতে হবে, কারণ আমি এইভাবে অফিস যেতে পারবো না। খুব অসহায় মনে হবে আমাকে। বাবার কাছে কল দিলাম। 3-4 বার ড্রিঙ্ক হওয়ার পর কল রিসিভ করবো। সালাম দিলাম। বাবা, আমি 3-4 দিন অফিসে যাবো না, একটু রেস্ট দরকার আমার। হ্যাঁ, রেস্ট নিতে পারো, তবে 2 দিনের বেশি না, কারণ এখন এই প্রজেক্টটার সব প্রেশার 7 দিনের মধ্যেই রেডি করতে হবে। আর তুমি থাকলে আরো ভালো হবে। প্রজেক্টটা পেয়ে গেলে তখন অনেক দিন রেস্ট নিলেও তেমন কিছু হবে না। আশা করি বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। তারপর আর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। হাজার ইচ্ছে না থাকলেও 2 দিন পর অফিস যেতে হবে। তারপর ফোনটা রেখে চোখ দুটো বন্ধ করে ফেললাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। পরের দিন ঘুম ভাঙতেই সামনে তাকিয়ে তো আমি অবাক, কারণ মা গতকালকে নিয়ে আসা মদের বোতল 2টা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে জাগতে দেখে মা বেডের উপরে এসে বসে আমার দিকে করুণ চোখে তাকিয়ে রইল। এই সময় আমি মাকে কি জবাব দিব কিছু বুঝতে পারছি না। এই মায়ের রাগে মুখ দেখেছি, কিন্তু কখনো মায়ের এই করুণ চোখের চাহনি দেখি নাই। তো আমি বিছানায় বসে মাথা নিচু করে ডাকলাম আর ভাবতে লাগলাম আমার এখন কি করা উচিত। আমি যে অসহায়। কিছু সময় পর আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল, তুই মদের বোতল নিয়ে আসছিস ফ্ল্যাটে? কে খায় মদ? কি বলবো এখন মাকে, কিছু ভেবে পাচ্ছি না। অনন্ত, তুই ভালো করেই জানিস আমি চুপ করে থাকা একটু পছন্দ করি না। তাই যদি এই খবর তোর বাবার কাছে না পৌঁছাতে চাস তো বল, তোর রুমে মদের বোতল কেন? তাও নিশ্চুপ হয়ে রইলাম। এবার কিন্তু আমি রেগে যাব। মায়ের এই কথা শুনে আমার চোখ থেকে একা একাই পানি ঝরতে লাগলো। আমি মাথা এখনো নিচের দিকেই রেখে দিয়েছি। মায়ের সামনে মুখ তুলে তাকানোর কোনো অবস্থা আমার নাই। অনেক বড় অপরাধী এখন আমি, কারণ মা মদকে সব থেকে বেশি ঘৃণা করেন। একটু পর মা দেখি আমার মাথা ধরে উপরের দিকে উঠালেন। এখন আমি মায়ের মুখোমুখি বসে আছি, আর আমার চোখ থেকে এখনো পানি ঝরছে। কি হয়েছে আমাকে সব বল। এইবার আর চুপ করে থাকতে পারলাম না, কারণ মায়ের চোখেও পানি চলে আসছে। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। দেখ অনন্ত, তুই ভালো করেই জানিস আমি অন্য সবকিছু সহ্য করতে পারলেও তোর চোখের পানি দেখলে আমি অস্থির হয়ে যাই। আর কি হয়েছে মাকে বল, মা তোকে চোখের পানি ফেলতে দিবে না। হ্যাঁ মা, সত্যি কথাই বলছি। ছোটবেলা থেকে দেখে আসছি আমার চোখে মা পানি দেখলেই পাগলের মতো হয়ে যেত। আবার কোনো চাওয়া অপূর্ণ থাকে না। মাকে সামিরার সব কথা বলে দিলাম, কিন্তু ম্যানেজারের সাথে নাকি সামিরা প্রেম করে এই কথা বললাম না। মাকে ম্যানেজারের কথা বললে ম্যানেজার চাকরি থাকতো না, আর এখানে ম্যানেজারের কোনো দোষ নেই। তুই আগেই আমাকে এই মেয়ের কথা বললে আমি ওই মেয়েকে তোর বউ করে এনে দিতাম। না মা, আমি চাই না আমার বাবার টাকার সম্পদ রেখে কেউ আমাকে ভালোবাসুক বা বিয়ে করুক। আমি চাই আমার সাধারণতা দেখে কেউ আমার জীবনে আসুক। আচ্ছা বুঝলাম, তবে সামিরা বলল আর তুই হেরে যাবি? কখনো না, তুই সামিরাকে জয় করে নিবি। আমার ছেলে হারতে পারে না। এমন কিছু কথা বলে মা আমাকে নিয়ে সকালের খাবার নিজের হাতে খাইয়ে দিল। আর কালকে বাবা থেকে 2 দিনে ছুটি নেওয়ার মা সকালেই ফ্ল্যাটে আমার খোঁজ নেওয়ার জন্য চলে এসেছে। তারপর একদিন কোনো
মতো কাটিয়ে পরের দিন অফিসে চলে গেলাম। কেমনি বসে কাজ করতে থাকলাম। কয়েকদিন অফিসে না আসায় কাজগুলো আগে দেখতে থাকলাম, কেমন করে করলে সুবিধা হবে। আর নীল, তুমি অফিসে? হঠাৎ এই কথা শুনে আমি সামনে তাকিয়ে দেখে সাইড দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি। কেন, আমি কি আসতে পারি না? আমি তেমন ভাবে বলি নাই, তবে স্যার বলছিল তুমি নাকি 2 দিন আসবে না, কিন্তু তুমি তো একদিন পরে চলে এলে, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম একটা কাজের জন্য। কাজটা হয়ে গেল, ভাবলাম বাসা থেকে আর কি করবো, তাই চলে এলাম। ও আচ্ছা, তুমি কাজ করো, আমার অনেক কাজ বাকি। বাই। তারপর আবার কাজ করতে থাকলাম। অন্যদের খবর লাঞ্চের সময় নেওয়া যাবে। অনেক সময় কাজ করলাম, ঘড়িতে 12:48 বাজে। লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে, তাই উঠে গিয়ে সামিরার কেবিনের সামনে গেলাম। দেখি সামিরা কাজে ব্যস্ত। কি ব্যাপার, কাজ শেষ হয় না এখনো? আমার কথা শুনে সামিরা শুধু মাথা উঠিয়ে আমাকে দেখে কিছু না বলে আবার কাজ করতে থাকলো। কি ব্যাপার সামিরা, কথা বলো না কেন? সামিরা কিছুই বলল না। আমি আর কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। একটু পর সামিরা উঠে গিয়ে ম্যানেজার কেবিনে নক না করে ঢুকে গেল। আমি সামিরার ব্যবহার কিছুই বুঝতে পারছি না। তার একটু পরে আবার ম্যানেজারের সাথে সামিরা বের হয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম। কি ব্যাপার নীল, তুমি লাঞ্চ করতে যাবে না? পাশে ফিরে দেখি নাইমা বলল কথাটা। ও হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তো চল। অন্য সবাই কোথায়? সাইফ একটু বাইরে গেছে স্যারের সাথে। নাহিদা, তিথি আর সবুজ আগেই চলে গেছে। এখন চল, দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। তারপর আমরা ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে দেখি বাকিরা বসে আছে। আমরাও গিয়ে বসে পড়লাম, কিন্তু তিথির দিকে তাকিয়ে দেখে ওর চোখ দুইটা অনেক লাল হয়ে আছে। মনে হয় কোনো কারণে অনেক কান্না করেছে, কিন্তু কান্না করার কারণটা আমি জানি না। আর জনির বিয়েতে শেষের দিকে তার দেখা পাওয়া যায়নি। আর মুখটা মলিন হয়ে আছে, দেখে মনে হচ্ছে এমন সময় মতো খাবার খায় না। আর চোখের নিচে কিছুটা কালি হয়ে গেছে। এসবের কিছুই আমার মাথায় আসছে না। তবে তিথিকে জিজ্ঞেস করতে হবে সব। আরে নীল, এত কি ভাবো? খাবার ঠান্ডা হয়ে গেল তো। ও হ্যাঁ, তারপর আর কিছু না ভেবেই খাবার শেষ করলাম। তবে সামিরা আমাদের সাথে লাঞ্চ করেনি। আর ক্যান্টিনটা বেশ বড় হওয়ায় তাকে দেখতে পাওয়া যায়নি। লাঞ্চ শেষ করে আর কথা বলার সময় পাওয়া যায়নি, কারণ কাজের বেশ চাপ। আমার সময় থাকলেও অন্যদের সময় নেই। অবশেষে আমি আগে বের হয়ে সামিরার কেবিনে গেলাম। সামিরা, তাড়াতাড়ি কাজ শেষ করো, কথা আছে তোমার সাথে। সামিরা আমার দিকে তাকালো না। একটু পর কেবিন থেকে বের হয়ে চলে যেতে নিলে আমি সামিরার হাত ধরলাম। হাত ছাড়ুন। আগে আমার কথা শুনতে হবে। না, ছাড়বো না। এই কথা বলতে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমি আবার তাকিয়ে শুধু দেখেই গেলাম। তারপর অন্যদের সাথে বের হলাম। ভাবলাম ফুচকা খাওয়ার সময় তিথিকে সব জিজ্ঞেস করব, কিন্তু বের হয়ে অন্যদের দেখতে পেলেও তিথির দেখা পেলাম না। নাইমা, তিথি কোথায়? চলে গেল। কেন? বললো ভালো লাগতেছে না, তাই সে ফুচকা খেতে যাবে না। আমি এখন অসহায় হয়ে গেছি। আমার কথা কেউ শুনতে চায় না, তাই আমিও মন খারাপ দেখে ফুচকা খেতে গেলাম না। ফ্ল্যাটে চলে আসলাম। এমনভাবে 2 সপ্তাহ চলে গেল। সবার সাথে নর্মাল ব্যবহার করে যাচ্ছি, কিন্তু নিজেকে সামলে রাখা অনেক কষ্টকর ব্যাপার। সামির আমাকে এর মাঝে 2বার চড় দিয়েছে, তাও আমি আবার ওর পিছে লেগে আছি। ভাবছি হয়তো ম্যানেজারের সাথে শুধু আমাকে দেখেই ঘুরে বেড়ায়। আর তিথি আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে চলে। আমি কি এমন অপরাধ করলাম? সবকিছুর সে সমাধান দিতে হবে। ম্যানেজারের সাথে কথা বলা দরকার, তবে নিজে কথা বলা যাবে না। কথা বলার দায়িত্ব রাফিনকে দিয়ে দিলাম, আর সব বুঝিয়ে দিলাম। পরের দিন জনির শ্বশুরের বাসায় যাওয়ার দাওয়াত থাকায় অফিসে যেতে পারিনি, তাই পরের দিন অফিসে গেলাম। কেবিনে বসতেই সামিরা আমার কেবিনে এসে উপস্থিত। কি? আর কিছুই বলতে পারলাম না। আজকে অফিস থেকে বের হওয়ার পর তোমার সাথে কথা আছে, দেখা করবে বলে চলে গেল। আমি তো মহা খুশি, আর চিন্তা করতে শুরু করলাম সামিরা কি বলার জন্য আমাকে দেখা করতে বললো। উফ, কখন যে অফিস শেষ হবে, যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে। এসব ভেবে মনে মনে লুঙ্গি ড্যান্স শুরু করে দিলাম। অনেক সময় পর অফিসের সময় শেষ হলো। আসলে অপেক্ষার সময় মনে হয় অনেক দেরিতে গেল। আমি সাবিরার কেবিনের সামনে যেতেই বলল অফিসের বাইরে অপেক্ষা করতে, তাই সবার থেকে বিদায় নিয়ে অফিসের বাইরে গিয়ে সামিরার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর ভাবতে থাকলাম সামিরা রাজি হবে তো। প্রায় 20 মিনিট পর আমার ভাবনার অবসান ঘটলো ফোনের মেসেজ টোনে। মেসেজ চেক করে দেখি সামিরা মেসেজ দিয়েছে, আমি অফিসের পাশের একটা পার্কে আছি, এখানে চলে আসো। মেসেজটা পড়ে কিছু সময় ভাবতে থাকলাম সামিরা অফিসের মেইন গেট দিয়ে বের হলো কখন, আর বের হলে তো আমি দেখতে পেতাম। যাই হোক, আগে গিয়ে দেখি কি বলতে চাই সামিরা আমাকে। অফিস থেকে পার্কে যেতে বেশি সময় লাগে না, কারণ বেশি দূরে না। তবে বলে না তাড়াতাড়ি সময়ের কাজ সবসময় লেট হয়ে যায়। রাস্তায় একটু যাওয়ার পর জ্যাম দেখা দিল, তবে বাইকের জন্য তেমন জ্যাম না।
রাস্তায় বাঁ পাশ দিয়ে বাইক যাওয়ার জন্য রাস্তা একটু ফাঁকা রাখা হয়ে থাকে। তবুও একটু লেট হয়ে গেল। পার্কে পৌঁছে সামিরাকে খুঁজতে দেখি একটু দূরেই সামিরা দাঁড়িয়ে আছে। বাইক রেখে সামিরার কাছে গেল। কি ব্যাপার, তুমি এখানে আসলে কিভাবে? আমার কথা শুনে সামিরা আমার দিকে তাকালো। ও তুমি এসেছো? হ্যাঁ, কি যেন বলবে। বুঝলাম সামিরা কথাটা ঘুরিয়ে নিল, তাই আমি আর কিছুই বললাম না এই ব্যাপার। তোমার কি কিছু বলার আছে? থাকলে বলে নিতে পারো। আমি তো আমার সুযোগের অপেক্ষাই করছিলাম, যেন আমি আগেই কিছু বলে ফেলতে পারি। তাই দেরি না করে আসার পথে সাথে নিয়ে আসা 3টা নীল গোলাপ পেছন থেকে বের করে সামিরার সামনে হাঁটু গেড়ে বসে বলে দিলাম, সামিরা, তুমি কি আমার নীল ভুবনের সাদা পরি হবে? তুমি কি আমার বুড়াকালের বুড়ি হবে? কথাগুলো বলেই সামিরার দিকে তাকিয়ে রইলাম। সামিরা কোনো রেসপন্স দেখলাম না। আমি জিজ্ঞেস করলাম, কিছু কি বলবে না? কথাটা বলার পর সামিরা আমার উঠে দাঁড় করে দিল। ভাবলাম হয়তো রাজি হয়ে গেছে, তো হঠাৎ করেই ঠাস ঠাস করে 4টা আওয়াজ হলো। কিছু বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, চরগুলো আমার গালেই দেওয়া হয়েছে। আই, তুই নিজেকে কি মনে করিস? আমি তোকে সাবধান করে দিতে এসেছিলাম। ভেবেছিলাম তুই ভালো কথাই বুঝে যাবি, কিন্তু তুই আরো তোর কোনো পুলিশ বন্ধু দিয়ে শিহাবকে থ্রেট দিস। জানিস শিহাব তোর চাকরি নিয়ে নিতে পারে। তোর পজিশন একবারও দেখেছিস? কি আছে তোর? তুই আমার সাথে রিলেশন করতে আসিস? ছোট লোকের মতো ব্যবহার করবি না, তাহলে পরে এর থেকে আরো খারাপ কিছু তোর জন্য অপেক্ষা করবে। কথাগুলো বলেই সামিরা চলে গেল। আর আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখি অনেকেই তাকিয়ে আমাকে দেখছে, যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছি। তাই সেখানে আর দাঁড়িয়ে থাকলাম না, বাইক নিয়ে বের হয়ে গেলাম। তবে বাসা বা ফ্ল্যাটের দিকে না, ক্লাবের দিকে রওনা দিলাম। আর ভাবতে থাকলাম, আমার এমন কি আছে যে কারণে সামিরা আমাকে ভালোবাসবে? আর ম্যানেজার তো আমার থেকে অনেক উপরে পোস্টে চাকরি করে, অনেক টাকা বেতন পায়। তাই তো সামিরা ম্যানেজারের সাথে রিলেশন করছে। তবে আমি যে ব্যর্থ হয়ে গেলাম, নিজের ভালোবাসা প্রমাণ করতে পারলাম না। এসব ভাবতে ভাবতেই ক্লাবের সামনে চলে এলাম। এখানে পরিচিত লোক আছে। রাফিন জনিদের মাধ্যমে পরিচিত হওয়া ছিল। না চাইলেও রেঞ্জ করতে অনেক ইচ্ছে করছে, তাই আলাদা নিজের একটা রুম নিলাম আর 2টা বোতল নিয়ে বসে গেলাম। নিজের ইচ্ছা মতো আজকে তৃষ্ণা মেটাবো। ছোট লোক তো আমি, শালার কেউ সত্যিকারের ভালোবাসে না, সবাইকে টাকা থেকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতে 2 বোতল শেষ করে ফেললাম। এখন রাত অনেক হয়ে গেছে, 2 বোতলে ফুল মাতাল আমি। আগে এমন খাইনি। তাও বাইক নিয়ে বের হয়ে গেলাম। কোন পথ দিয়ে যাবো তাই বুঝে ওঠার চেষ্টা কর, তাই রওনা দিলাম। মাতাল অবস্থায় যাওয়া হওয়ার তাই হলো। মাঝপথে এসে কন্ট্রোল হারিয়ে কি হয়ে গেল বলতে পারবো না। চোখ খুলে দেখি আমি একটা রুমে শুয়ে আছি। আমার মুখে অক্সিজেন লাগানো, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ। চোখ খুলতে পাশে একজন নার্সকে দেখতে পেলাম। তাই আমি উঠে নড়ে উঠলাম। আমার দিকে শব্দ পেতেই নার্সটি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, উফ, আল্লাহ ওনার জ্ঞান ফিরেছে, বলেই রুমটা থেকে বের হয়ে গেল। আমি একটু ভালোভাবে দেখে বুঝলাম এটা একটা হাসপাতাল এবং আমি আইসিইউতে আছি। একটু পরে মা, নীলা, নাইমা আর সাইফ দেখি রুমে ঢুকে গেল। আমার দিকে তাকিয়ে মা কান্না করে দিল। সবাই মাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপরে আবার ডাক্তার এসে আমাকে চেক আপ করতে থাকলো। চেক আপ করা শেষ করে, রোগী এখন অনেকটা ভালো আছে, তাই আর কান্না করবেন না। মাথায় আঘাত পেয়েছিল, তাই একটু চিন্তায় ছিলাম, তবে এখন চিন্তার কিছুই নেই। একটু ভালোভাবে দেখাশোনা করলে 1 মাসের আগে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলে তিনি আবার চলে গেলেন। আর আমাকে একটা কেবিনে শিফট করে দেওয়া হলো। আর জানতে পারলাম প্রায় 70 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে এসেছে। শুনে আমি তো অবাক। কেবিনে শুয়ে আছি, হঠাৎ করেই দরজার দিকে তাকাতেই দেখলাম কে যেন আড়াল হয়ে গেল। মনে হলো চেনা কেউ একজন। আমাকে দেখেই নাইমা, সাইফ চলে গেল। মা, নীলাকে পাঠিয়ে দিলাম। এখানে মা আর নীলা থাকলে সমস্যা হতে পারে। এখন নাইমার সাইফ জানে আমি তাদের আত্মীয় হই, তাই আর কাউকে জানাবো। সন্ধ্যার পর নাহিরা, সবুজ আর তিথি এলো আমাকে দেখতে। অনেক সময় থেকে ওরা সবাই আবার চলে গেল। তিথি থাকতে চাইলে আমি থাকতে দিলাম। অনেক রাতে বাবা এসে দেখে গেল। সারা রাত একটা নার্স ছিল আমার রুমে আমাকে দেখাশোনা করার জন্য। পরের দিন ঘুম ভাঙতে দেখি তিথি আমার পাশে বসে আছে। কি ব্যাপার, তুমি এত সকালে? এখন এত সকাল না, এখন 9টা 46 বাজে। তারপর নিজের হাতে রান্না করা খাবার আমাকে খাইয়ে দিল। শোয়া থেকে বসিয়ে মুখ ফ্রেশ করে দিয়ে অনেক সময় পরে চলে যেতে বললেও সে গেল। দুপুরের দিকে সব হারামিগুলো দেখা পাওয়া গেল। রাফিন তার গার্লফ্রেন্ড, জনি তার বউ, সুমন তার গার্লফ্রেন্ড সবাই দেখতে এসেছে। সবাইকে তিথির সাথে পরিচয় করে দিলাম। রাফিন তার সুমনের গার্লফ্রেন্ডের সাথে, বাকিগুলো তো আগে থেকেই ছিল। ওদের সাথে অনেক সময় কাটানো হলো, অনেক গল্প করা হলো। এখন নিজেকে একটু হালকা লাগছে। দুপুরের দিকে ওরা সবাই চলে গেল। মা দুপুরে খাবার নিয়ে এসেছিল। তিথি এখন আমার পাশেই আছে, যাইতে বললেও যায়নি।
বুঝলাম বলেও কোনো লাভ নেই। মা আমাকে দুপুরে খাইয়ে দিল। খাওয়া শেষ করে তিথির সাথে অনেক সময় গল্প করলেন। বিকেলের পর মা চলে গেল। রাতে আবার বাবা খাবার নিয়ে আমাকে দেখতে আসলেন। বাবা আমার আগে কল দিয়েছিলেন, তাই অনেক জোর করে মাকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। বাবা রাতে এসে খাইয়ে অনেক কিছুই বলে গেলেন। কথাগুলো বলার সময় বাবার চোখে পানি দেখতে পেয়েছিলাম। বাবার চোখের পানি দেখে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল। অনেক রাতের দিকে বাবাকে বাসায় পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। আর নার্স তিথি সময় হলে ওষুধ খাইয়ে দেয়। এইভাবেই 7 দিন পার হয়ে গেল। প্রতিদিন একই নিয়মেই পার হতে থাকলো। প্রতিদিন কেউ না কেউ দেখতে আসি। আর তিথি অফিস বাদ দিয়ে আমার পাশে থাকে শান্তি। রাতে থাকতে চাইলেও আমি থাকতে দেই না, কারণ রাতে থাকলে সে ঘুমাবে না। আর মেয়েটা আমার জন্য অনেক কিছু করেছে, আমার অনেক সেবা যত্ন করেছে। এত সাহায্য সবসময় কেউ করে থাকে না। তবে তিথি যে অফিস বাদ দিয়ে হাসপাতাল আমার পাশে থাকে, তার চাকরি যদি চলে যায়, এতে তার কি কোনো চিন্তা নেই? নাকি তিথি কি আমার আসল পরিচয় জেনে গেল? বা তিথি কি আমাকে ভালোবাসে? এসব প্রশ্নের উত্তর আমার জানতে হবে। তবে তিথি নাকি তার কোনো ব্যক্তিগত ব্যাপার কারোর সাথে শেয়ার করে না। হাসপাতালে 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। হাতের পায়ের ব্যান্ডেজ খুলে নেওয়া হয়েছে, শুধু মাথার ব্যান্ডেজটা রেখে দেওয়া হয়েছে। আর এখন মার্জিয়া সবসময় আমার পাশেই থাকে। যাইতে বলে উল্টো আমার সাথে রাগারাগি করে, যেমন 5 দিন আগে বলেছিলাম, তিথি তুমি সবকিছু বাদ দিয়ে আমার পাশে থেকে এত সেবা করছো, তুমি তো অসুস্থ হয়ে যাবে। তিথি কিছুই বললো না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকাল। আচ্ছা, তুমি যে এতদিন অফিস বাদ দিচ্ছ যদি তোমার চাকরি চলে যায়? তিথি নিশ্চুপ। আচ্ছা, এখন তো রাত অনেক হলো, এখন বাসায় চলে যাও। মেয়েটা রাতে ঠিকভাবে ঘুমায় না। এই কথা বলতে দেরি তো বোমা ফাটতে দেরি হয় না। এই ডাক্তার, তোকে বেশি কথা বলতে নিষেধ করে দিতেছি, তাই তুই এত বেশি পেঁচাল পারিস কেন? কথাগুলো অনেক রাগী মুখে বলে ফেলল, যেন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এবার তিথি রেগে যাওয়ার কারণ বুঝলাম। তাকে বাসায় যাওয়ার কথা বলাটা আমার অন্যায় হয়ে গেছে। আজবে তারপর থেকে তাকে আর বাসায় যেতে বলার সাহস দেখায়নি। আর বাবা বলছিলেন আমি নাকি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছি। এটা অনেক বড় পাওয়া আমার জন্য। সবাই প্রথমের মতো সুযোগ পেলে আমাকে দেখতে আসে। মা প্রতিদিন আসে, আর নীলা স্কুল থেকে বাসায় ফেরার পথে আসে। মা নীলা তিথির সাথেও অনেক সময় গল্পে মেতে ওঠে, যেন তাদের আপন কেউ। আর বাবা প্রতিদিন রাতে আসে। আর সব থেকে বড় কথা, নার্স আমার কেবিনের মাঝে মাঝে আসে। সবসময় থাকে না, কারণ তিথি নাকি তাকে সবসময় থাকতে নিষেধ করেছে। দিদি সবসময় পাশে থাকার ফলে সামিরার কথাগুলো আর মনে হয় না, আর আমিও মনে করতে চাই না। তার 2 দিন পর মাথার ব্যান্ডেজ খুলে ফেল। ব্যান্ডেজ খোলার সময় অনেকজন উপস্থিত ছিল। নাইমা, সাইফ, নাহিদা, সবুজ, রাফিন, সুমন, জনি, বাবা মা, নীলা আর তিথি। আগামীকালকে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে, আমি বাসায় চলে যেতে পারি। বিকেলে সবাই আমাকে দেখে চলে গেল। রাতে শুয়ে আছে এমন সময়, নীল, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবো? আসলে বলতে চেয়েছিলাম কি, হ্যাঁ বল। স্যার স্যার তোমার কি হয়? এই প্রশ্নের উত্তর আমি কি দিব? না, এখন তাকে আসল পরিচয় দেওয়া যাবে। ও, উনি আমার আঙ্কেল হয়। আমার দাদুর সাথে ওনার ভালো সম্পর্ক, তাই ওনার অফিসে আমাকে জব দিয়েছে। আর মাঝে মাঝে ওনাদের বাসায় যাওয়া আসা হয় আমার। ও, তবে স্যার কিন্তু অনেক ভালো। হ্যাঁ, যাক বাঁচা গেল, কিছুই বুঝতে পারেন। তারপর রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে তিথির সাথে আরো কিছু সময় কথা হলো। সে আমাকে অনেক কিছু বলতে চায়, যা তার কথা বলার মাঝেই বুঝতে পারলাম। তবে মেয়েদের মন বোঝা সব থেকে বেশি কষ্টকর, আর অনেক সময় নিজের চাহিদা ভালোভাবে বুঝে নেয়। তাই নিজে থেকে কিছু জিজ্ঞেস করলাম না। তুমিও ঘুমাও। সে কেবিনের অন্য পাশে একটা বেডে ঘুমায়। মানে দেখো, তুমি আমার জন্য অনেক করেছো, আর তোমার নিজের জীবন আছে। আমাকে নিয়ে এত না ভেবে নিজেকে একটু নিয়ে ভাবো। বাই, গুড নাইট বলে ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। সকালে ঘুম ভাঙিয়ে বুকের উপরে ভার কিছু অনুভব করলাম। একটা মেয়ে আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এটার কেউ না, তিথি। কিন্তু সেভাবে ঘুমিয়ে আছে কেন? ভাবলাম ডাক দিব, কিন্তু এভাবে ঘুম থেকে ডাক দিয়ে উঠানো যায় ঠিক হবে না। এবার তিথিকে ভালোভাবে অনেক কাছ থেকে লক্ষ্য করে দেখলাম। ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছে। চুলগুলো মুখের চারিদিকে ছড়িয়ে আছে। মুখটা একটু শুকিয়ে গেছে, চোখে নিচেও হালকা কালি হয়ে গেছে। এতে আরো বেশি সুন্দর লাগছে। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। ভেতর থেকে লক করা থাকে না, তাও নার্স আসার আগেই নক করেই আসে। এবার তো তিথিকে ডেকে তুলতেই হবে, কারণ এভাবে দেখতে পেলে কি ভেবে নেবে, তাই ডাক দিলাম। 2-3 বার ডাকার পর উঠে গেল। আর এমন ভাবে ঘুমিয়ে থাকা একটু লজ্জাও পেল। বাহ, লজ্জা পেলে তো তিথিকে আরো সুন্দর লাগে, যা আগে দেখা হয়নি। হাসপাতালের শেষ দিনে অনেক কিছুই নতুন ভাবে দেখতে পেলাম। আজকে বাবা মাকে নিতেই সকালে চলে আসবে, তাই তিথি আমাকে ফ্রেশ করে দিল। সকাল 10টার আগে বাবা মা নীলা চলে এলো।
বাবা রুমে আসার আগেই আমার রিলিজ নিয়ে এসেছে। ড্রাইভার এসে আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে গাড়িতে রেখে দিল। তারপর হাসপাতালের কর্মীদের সাহায্যে গাড়িতে গিয়ে বসলাম। এখনো ভালোভাবে হাঁটতে পারি, ডান পায়ে একটু ব্যথা আছে। তিথিকে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা জানানি, তাই তাকে ছোট্ট একটা গিফট দিলাম। বাবা তিথিকে পৌঁছে দিতে গেল আর আমরা বাসার দিকে রওনা দিলাম। অনেকদিন পর বাসায় যাচ্ছি, ভালোই লাগছে। বাসায় এসে অন্যদের সাহায্য নিয়ে আস্তে আস্তে নিজের রুমে গেলাম, যে রুমটা অচেনা মনে হচ্ছে। তারপর আরো 3 সপ্তাহ কেটে গেল। সামিরার সাথে কোনোভাবেই মনে করতে চাই না, আর মনে পড়ে নাই। এখন আমি প্রায় সম্পূর্ণ সুস্থ। এই সময় তিথিকে ভীষণভাবে মিস করছি। সে নিজের চাহিদা ব্যতীত আমার এত বড় উপকার করে গেল। আমি কি করলাম তার জন্য? তিথিকে দেখতেও ইচ্ছে করছে, কিন্তু অফিস না গেলে দেখবো কিভাবে? আরো 1 সপ্তাহ লেগে গেল আমার পুরোপুরি সুস্থ হতে। আজকে অফিসেও চলে গেলাম, বাবা নিষেধ করলেও শুনলাম না। কিন্তু অফিসে গিয়েও তিথিকে দেখতে পেলাম না, তাই বাবার কাছে গেলাম জানতে। কিন্তু বাবা বলল যে সে অফিস থেকে রিজাইন নিয়ে চলে গেছে। শুনে অবাক হয়ে গেলাম, কারণটা কি তার রিজাইন নেওয়ার? এই কথা শুনে আমি কেমন যেন কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, তাই কাজ বাদ দিয়েই নাইমার কাছে গেলাম। তাকে তিথির ব্যাপারে জানতে চাইলাম। প্রথমে না বলতে চাইলো, পরে আমাকে জোর করাতে সব বলে দিল। তিথি নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, আর আমার পাশে সবসময় থাকার কারণ এটাই। আবার আমি যে সামিরার সাথে রিলেশন করতে চাইতাম তাও সে জানতো, তাই সে নিজ থেকে আমাকে কখনো ভালোবাসি বলে নাই। আমি নাকি তাকে ফিরিয়ে দিতাম, আর সামিরাকে প্রপোজ করা সে নিজ চোখে দেখেছিল। আর সামিরার সাথে হওয়া সবকিছু মানে চরের ব্যাপার আর অপমান, তার জন্য জনির বিয়েতে ছিল না। কান্না করতে করতে চলে গেছিল বাসায়। আবার পার্কের ঘটনাটাও তার দেখা ছিল। তবে এসব শুনে অনেক থাকার সত্ত্বেও আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে নাকি প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমার জ্ঞান না ফেরা পর্যন্ত আমার পাশে ছিল। তারপরে সবকিছু তো আমার জানা। আর নাইমাকে আমাকে ভালোবাসার কথা জানিয়েছিল আমাদের সিলেট ট্যুরের সময়, তবে তাকে বলতে নিষেধ করা ছিল। আর সব থেকে বড় কথা, নাইমা আমার আসল পরিচয় জানে, তবে সে কাউকে বলে না। কিভাবে জানলো তা বললো না, তাও আমিও আর জোর করি না। আর তিথি রিজাইন নেওয়ার কারণও আমি। আমার সেবা করার জন্য সে রিজাইন নিয়েছিল, তবে বাসায় যাওয়ার সাহস হয়নি। এসব শুনেই আমি বাসায় চলে এলাম। 2 দিন আর অফিসে গেলাম না। বাসায় কিছুই এখনো জানাইনি। আমার মাথায় কিছুই আসছে না। আমি কি করলাম? যে কোনো চাহিদা ছাড়াই আমার এত এত সাহায্য করে পাশে থাকলো, আমার জন্য নিজের জীবনের সবকিছু বাদ দিয়ে দিল, আমার অপমানে নিজের চোখের পানি ফেললো। আর যাই হোক, সে আমাকে অবহেলা করবে না। তবে আমি জানি না আমি কি তিথিকে ভালোবাসতে পারবো কিনা। তবে আমার তিথিকেই চাই। এই 2 দিনে ডিসিশনটা নিয়েই নিলাম। ভালোভাবে বুঝলাম তাকেই আমার জীবনে দরকার। রাতে বাবার বাসায় আসলে বাবাকে সরাসরি বলে দিলাম, বাবা সত্যি কি আমি কি সিরিয়াস নাকি? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি কালকেই সবকিছুর ব্যবস্থা করব। তারপরের দিন বাবা তিথিদের বাসায় চলে গেলেন। কলিং বেলের আওয়াজ পাওয়ায় তিথি দরজা খুলে দিল। তার স্যারকে দেখেই অবাক। হ্যাঁ মামুনি, তোমার চাচা কোথায়? তিথির বাবা মা জীবিত নেই, অনেক আগেই মারা গেছে। তারপর বাবা তার চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। তার চাচা না করার কোনো কিছুই দেখলেন। তবে তিথি এই খবর শোনার পর থেকে তার মন খারাপ, কারণ সে তো নীলকে ভালোবাসে। এখন অন্য কাউকে বিয়ে করতে হবে। তার চাচার কাছে নীলের কথা বলতেও পারবে না। আর সে জানেও না নীলটাই সে তার স্যারের ছেলে, তার ভালোবাসা। আর সে ছেলের ছবিও দেখেনি, দেখার ইচ্ছেও নাই। ছেলের ছবি দেখলে হয়তো সেও সবার মতো নাচতে নাচতে বিয়ে করে নিত। বিয়ের পাকা কথা হওয়ার পর থেকে 2 পরিবারের সবাই ব্যস্ত হয়ে গেল। আর আমার বন্ধুগুলো তো বেশি ব্যস্ত। আমার থেকে কিভাবে কি নিবে তা নিয়ে পাল্লা পাল্টি। আমি সবাইকে ড্রেস কিনে দিলাম। আমার পরিবারে যেন নতুন করে আনন্দ শুরু হয়ে গেছে। হবেই তো, তাদের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিয়ের 1 সপ্তাহ আগে সব শপিং করা শেষ হয়ে গেল, কিন্তু আমি যাই। আর আমি চাই সবাই একটু আমাকে অন্যভাবেই চিনে যায়। বাবা অফিসের সব স্টাফদের দাওয়াত দিয়ে দিলেন। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কালকেই সেই শুভ দিন। নাইমার থেকে তিথির সব খবর নিতাম। পরদিন সকাল থেকে আমাদের পরিবারে ব্যস্ত সবাই, শুধু আমি বাদে। সবার অনেক সুন্দরভাবে সেজে কমিউনিটি সেন্টারে চলে গেল। আমি আর হারামিগুলো আগেই চলে গিয়েছিলাম। ওরা সবাই আগে থেকেই প্রস্তুত। কনের গাড়ি দুপুরের পর চলে এলো। সব জায়গাতেই বরের গাড়ি পরে আসে। আর আমার বিয়েতে উল্টো হয়ে গেল ইতিহাস। বিকালের একটু আগে আমার ডাক পড়লো। আমি খুব সাধারণ পোশাক পরে বের করলাম। নিচে নেমে দেখি তিথিকে একটা স্টেজের উপর বসিয়ে রাখা হয়েছে। বউয়ের সাথে তাকে অনেক সুন্দর লাগছে। আর আমাদের অফিসের সব স্টাফও এখানে আছে। সামিরার ম্যানেজারের সাথেই দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার দেখে চোখ ফিরে নিল বিরক্তি চোখে। তা দেখে আমি মুচকিয়ে সেই স্টেজের দিকে এগিয়ে গেলাম। আর কোনো কিছুই না ভেবে তিথির পাশে চেয়ারে বসে গেলাম। তিথি বুঝতে পেরে আমার দিকে অবাক আর প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল।
আমি কিছুই বললাম না। সবাই এখনো আমাকে খেয়াল করেনি, কারণ আমিও সবার মতো সাধারণ পোশাকে এখানে এসেছি। তাই বাবাকে চোখের ইশারা দিলাম। বাবা আমার ইঙ্গিত বুঝতে পারলেন। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে অ্যানাউন্স করে দিলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ধন্যবাদ সবাইকে এই শুভ দিনে উপস্থিত হওয়ার জন্য। আজকে এই গুড দিনটা আমার কাছে অনেক সুখের, কারণ আমার ছেলে অন্তর আর মার্জিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বাবার কথা শুনে সবাই আমাদের দিকে তাকালো, আর সবাই অবাক দৃষ্টি নিতেই তাকিয়ে আছে। আর সব থেকে বেশি অবাক সামির আর ম্যানেজার সাহেব, কারণ আমি যে নীল, আবার আমি যে অনন্ত। শুধু নাইমা আমাদের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। তিথি তো প্রথম থেকেই অবাক, মুখটাও হা হয়ে আছে। মুখ বন্ধ করেন, মাঝে ঢুকে যাবে। আমার কথা শুনে তিথি মুখ বন্ধ করে নিল। তারপর সব নিয়ম মেনে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ হলো। বউ নিয়ে বাসায় চলে এলাম। বিয়ে সহ সবকিছুই ধুমধাম ভাবেই হলো। বাসর ঘরে তিথিকে প্রপোজ করেছিলাম। আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা, তবে আমি জানি তোমাকে আমার জীবনে সব থেকে বেশি প্রয়োজন। তুমি শুধু আমার পাশে থেকো, কথা দিচ্ছি কোনো কষ্ট তোমাকে পেতে দিব না। আর তোমার ভালোবাসায় আমাকে শুধু একটু বেঁধে নিও। বাসর ঘরে প্রবেশ করার পরেই তাকে ফ্লোরে দাঁড় করিয়ে আমি হাঁটু গেড়ে বসে বলে দিলাম। আমার কথা শেষ হতে আমাকে উঠিয়ে আমার বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে আমার বুকে জায়গা করে নিল সে। বুঝলাম আমি পাশ করেছি। বিয়ের 7 দিন পর হানিমুনে চলে গেলাম ব্যাংকক, মালদ্বীপ আর সুইজারল্যান্ড 30 দিনের জন্য। হানিমুনটা অনেক আনন্দের সাথেই শেষ হলো। পাশে বউ থাকলে সবকিছুতে আনন্দ লাগে। আগে জানলে আরো আগেই বিয়ে করে ফেলতাম। হানিমুন থেকে এসে অফিসের সব কাজ বুঝে নিলাম। আর একটা খবর পেলাম, সামিরা ম্যানেজারকে ছেড়ে দিয়ে অন্য বড়লোক একজনকে বিয়ে করে নিয়েছে। তাই ম্যানেজারকে অনেক কিছু বলে সান্ত্বনা দিতে হয়েছিল। কয়েকদিন পর থেকে সবকিছু আবার আগের মতো হয়ে গেল। অফিসের সব কাজ এখন আমাকেই দেখতে হয়। আর বাসায় দেখাশোনার জন্য তো আমার বউ আছেই। দিনগুলো সুখের মধ্যে দিয়ে কাটতে লাগলো। 5 বছর পর আজকে অফিসে নতুন লোক নিয়োগের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দুপুরে একটু আগে একটা মেয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে অবাক না হয়ে পারলাম না। সামিরা? ম্যানেজারের দিকে তাকালাম। তার চোখে আগুনের ফুলকা দেখা গেল। এমন সময় ফোনটা বেজে উঠলো। জানি কে কল দিয়েছে, তাই রিসিভ করেই বললাম, হ্যাঁ বাবাই বলো। বাবা, তুমি কখন আসবে? আমি স্কুল থেকে এসে এখনো কিচ্ছু খেলাম না। এই তো বাবাই, এখনই চলে আসবো। আমার জন্য দাদু, দিদা, মাম্মা আর ফুপি কেউ খাবে না। তুমি তাড়াতাড়ি চলে আসো। আর আসার সময় আমার জন্য চকোলেট আর আইসক্রিম আর ফুচকা নিয়ে আসবে। নীলার মায়ের গুণ সব একাই পেয়ে গেছে। মায়ের মতো ফুচকা আর ফুপির মতো আইসক্রিম আর চকলেট পাগল। হ্যাঁ, নীলারও বিয়ে হয়ে গেছে। ফোনটা রেখে ম্যানেজারকে বললাম, আপনি একটু কেসটা দেখে নিন। আমি বাসায় গেলাম। ম্যানেজারও বিয়ে করে নিয়েছে, না করতে চাইলেও জোর করে দেওয়া হচ্ছে। তবে এখন সে শুকিয়ে গেছে, কারোর জন্য জীবন থেমে থাকে। তারপর অফিস থেকে বের হয়ে বেশি বেশি চকলেট, আইসক্রিম আর ফুচকা নিয়ে নিলাম। মেয়ের সাথে বউ, বোন আর বাবা মা সহ আমিও কিছুটা খাই। এগুলো নিয়ে আবার ড্রাইভ শুরু করে রওনা দিলাম আমার সুখে নিরে, যেখানে আছে আমার কলিগ বউ। তার সাথে আমার সব সুখের একমাত্র অবলম্বন, যেখানে নেই কোনো হারিয়ে জীবনের মানে খুঁজার ভয়। আর সব শেষে খুব বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ কলিগ বউ, যার কারণে খুঁজে পেলাম আমার সুখের ঠিকানা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।